নমস্কার বন্ধুরা, আজকে নেপাল নিয়ে কিছু কথা আলোচনা করব। হিমালয়ের কোলে অবস্থিত এই সুন্দর শান্তিপূর্ণ দেশটি হঠাৎ কেন এইভাবে জ্বলে উঠল সেই দিকে আলোকপাত করা যাক। 2025 সালের শুরুর দিকে নেপালের রাজনৈতিক অস্থিরতা তীব্র আকার নেয়। দীর্ঘদিনের জোট সরকার, দুর্নীতি, অর্থনৈতিক মন্দা, জ্বালানি ঘাটতির কারণে প্রবল সমালোচনার মুখে পড়ে। যুব সমাজ, নাগরিক সংগঠন ও শ্রমিক সংগঠনগুলির মধ্যে অসন্তোষ দ্রুত ছড়িয়ে পড়ে। মুদ্রাস্ফীতি, কর্মসংস্থানের অভাব এবং সরকারি স্বচ্ছতার অভাব ছিল প্রধান ইস্যু। সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া আহ্বানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রাজধানীতে জমায়েত হতে থাকে। সেপ্টেম্বর মাসে আমরা যে জ্বলন্ত নেপালকে দেখলাম তা কিন্তু একদিনে হয়নি। দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত হয়েছে নানা রকম সমস্যা। যেমন প্রথম দিকে শান্তিপূর্ণ মিছিল, মানববন্ধন ইত্যাদি হয়েছিল। সরকার প্রথমে আলোচনার শুরু করলেও প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আন্দোলন তীব্র হয়। এইভাবে আন্দোলন তীব্র থেকে তীব্রতরও হতে চলেছে। রাজনৈতিক অচলাবস্থা ছিলই, তার সাথে জ্বালানি ও মূল্যবৃদ্ধির সংকট, তার সাথে কর্মসংস্থানের সংকট, জাতিগত আঞ্চলিক অসন্তোষ, এই সব রকম কারণ মিলিয়ে নেপালের মানুষরা যখন বিধ্বস্ত, সেই সময় হঠাৎ করে দেখা যায় যে সমাজ মাধ্যম অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়া, যেটা চিন্তাভাবনা প্রকাশ করার একমাত্র প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে নেপালের লোকজন, বিশেষ করে যুব সমাজ, নানা রকম পোস্ট করে যাচ্ছেন, তাদের বিভিন্ন ক্ষোভ প্রকাশ করছেন সেই সমাজ মাধ্যমের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে নেপালের সরকার কিছু সমাজ মাধ্যমকে বলেছিল যে তাদের সাথে কিছু চুক্তিতে আসতে, এবং তারা সেটা শোনেনি, এবং রাতারাতি 26টি সোশ্যাল মিডিয়া জাস্ট বন্ধ করে দেওয়া হলো, ব্যান্ড করে দেওয়া হলো। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার তো সরকার কর্তৃক নিষিদ্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ছিল এই বিপ্লবের প্রাথমিক সূত্রপাত। সরকারি কারাপশন, রাজনৈতিক বংশীয়তাবাদ অর্থাৎ নেপোটিজম নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ ছিল, এবং তার সাথে এটা অ্যাড হলো। তার ফলস্বরূপ তরুণ প্রজন্ম অর্থাৎ জেন জি বলে যারা চিহ্নিত, সেই ছাত্রছাত্রী, শিক্ষার্থী এবং ওই 25 থেকে 27 বছরের মধ্যে যারা আর কি রয়েছেন, তো সেই যুবক যুবতী, হাজার হাজার শিক্ষার্থী, ছাত্রছাত্রী সকলে কাঠমান্ডু সহ অন্যান্য শহরগুলোতে শান্তিপূর্ণভাবে কিন্তু রাজনীতির বিরুদ্ধে জমায়েত হয়েছিল। এবং পরবর্তী ঘটনা আমরা সকলেই জানি। এই জমায়েতের ফলস্বরূপ 19 জন নিহত হয়েছে এবং কয়েকশো জন আহত হয়েছিলেন, এবং তার ফলে বিক্ষোভকারীরা আর সংযম রাখতে পারেনি। সংসদ এবং অন্যান্য সরকারি ভবন, এমনকি নেতাদের আবাসস্থলেও আগুন ধরিয়ে দিয়েছিল। এই বিক্ষোভ আগুনের মতন দাউ দাউ করে চারিদিকে ছড়িয়ে পড়ল, এবং সমগ্র নেপাল, সেই শান্তিপূর্ণ দেশটা একেবারে দাউ দাউ করে জ্বলে উঠেছে। সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞা রাতারাতি তুলে নেওয়া হলো, কিন্তু সেই সিদ্ধান্ত প্রত্যাহারও করা হয়েছিল, আর কারফিউ আরোপ করা হয়েছিল, সেনা মোতায়েন করা হয়েছিল, কিন্তু স্থায়ীভাবে শান্ত হয়নি দেশটা, এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করলেন। প্রশ্ন আসে, হঠাৎ করে কেন এত বড় একটা বিস্ফোরণ, এত বড় একটা বিপ্লব হলো? শুধুই কি সামাজিক মাধ্যম বন্ধ করে দেওয়া, ব্যান্ড করে দেওয়া, সেইটার জন্য? আরেকটু ভালো করে দেখতে গেলে দেখা যাবে এমনিতেই নেপালের যুব সমাজ কিন্তু ভীষণভাবে বিক্ষুব্ধ ছিল, কারণ তাদের কর্মসংস্থান সেভাবে ছিল না, আর্থিক সংকটে তারা ভীষণভাবে রয়েছে। নেপাল দাঁড়িয়ে আছে পর্যটন শিল্পের ওপর, এবং সেই পর্যটন শিল্প আমরা সকলেই জানি এখন সামাজিক মাধ্যমের ওপরেই কিন্তু বেশিরভাগটাই নির্ভরশীল। ড্রাইভার থেকে শুরু করে হোটেল বুকিং, গাইড বুকিং, সবাই কিন্তু এই ইনস্টা, ফেসবুক এইসবের মাধ্যমেই কিন্তু ক্লায়েন্টটা পায়। তো সেই কারণে হঠাৎ করে সামাজিক মাধ্যম বন্ধ হয়ে যাওয়া এই যে পর্যটন শিল্পের একটা জায়গা, যে বিভিন্ন বাইরে থেকে যত ট্যুরিস্ট আসে, সেই যে ট্যুরিস্ট যে
যোগাযোগ করবে, সেই যোগাযোগের জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং যোগাযোগের জায়গা বন্ধ হয়ে গেলে স্বাভাবিকভাবে এই ড্রাইভার, গাইড কিংবা হোটেল বুকিং এই যে জায়গাটা, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভীষণভাবে আর কি আর্থিক সংকটে পড়ে যাবে। নেপালের যুব সমাজ অর্থাৎ জেনজি দেখিয়ে দিল ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা, যে তারা অনেক কিছু করতে পারে, তারা কিন্তু খুবই শক্তিশালী। নেপালে এই প্রথমবারের জন্য একজন মহিলা প্রধানমন্ত্রী হলেন, যিনি ছিলেন নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি। তিনি এখন দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত হয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে, পর্যটকরা কতটা নিরাপদ হবে নেপাল ভ্রমণ করতে গিয়ে? সামনে পুজোর ছুটিতে প্রচুর মানুষ নেপাল যাওয়ার জন্য টিকিট কেটেছেন, হোটেল বুক করেছেন। তারা কতটা নিরাপদ থাকবে? নেপাল একটি পর্যটন নির্ভর দেশ। হিমালয়ের কোলের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, মাউন্ট এভারেস্ট, পোখরার হ্রদ, কাঠমান্ডুর ঐতিহাসিক মন্দির, লুম্বিনীর গৌতম বুদ্ধের জন্মস্থান, প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে প্রচুর পর্যটক এই সব স্থানে ভ্রমণ করতে আসেন। তো চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য পর্যটকদের একটা ট্রিপ ক্যান্সেল করে দিচ্ছেন। তারা হোটেল বুকিং এবং যেখানে যেখানে টাকা দিয়েছিলেন সেগুলো কিন্তু ক্যান্সেল করে দিচ্ছেন। কারণ জেনজি প্রজন্মের নেতৃত্বে ছড়িয়ে পড়া আন্দোলন ও বিক্ষোভে নেপালের বিভিন্ন শহরে রাজঘাটে অবরোধ, মিছিল, এই সব কারণে ভ্রমণের সতর্কতা জারি হয়েছে এবং পর্যটকদের আগমনটা অনেকটাই কমে গেছে। এছাড়া আভ্যন্তরীণ পরিবহন যেমন বিমান, বাস, ট্যাক্সি, স্থানীয় যাতায়াতের উপর এই বিপ্লবের প্রভাব পড়েছে। ধর্মঘট বা রাস্তা বন্ধ থাকলে পর্যটকরা কাঠমান্ডু থেকে পোখরা, চিতওয়ান বা লুম্বিনী যেতে সমস্যায় পড়বেন। অনেক সময় ট্যুর বাতিল বা পিছিয়ে দিতে হচ্ছে। হোটেল, গেস্ট হাউস, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি ও গাইডরা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পর্যটক সংখ্যা হঠাৎ করে ভীষণভাবে কমে যাওয়ায় তাদের আয়ও কমে গেছে। ছোট ছোট ব্যবসা যেমন হস্তশিল্প, সুভেনির দোকান, এইটাও পর্যটকদের উপর নির্ভরশীল, তারাও কিন্তু সমস্যায় পড়ছেন। নেপালের অন্যতম আকর্ষণ হিমালয় ট্রেকিং ও মাউন্ট এভারেস্ট অভিযান। রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তার অভাব ভেবে বিদেশি ট্রেকাররাও কিন্তু নিরুৎসাহিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে নেপাল শান্তিপ্রিয় দেশ হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিত, কিন্তু জেনজি বিপ্লবের ফলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নেপালের রাজনৈতিক সংকট ও অস্থিরতার জন্য বেশি আলোচিত হচ্ছে। এর ফলে পর্যটকদের কাছে নেপালের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হচ্ছে। তবে অন্য দিকটাও দেখার, জেনজি বিপ্লব তরুণ প্রজন্মের শক্তি, পরিবর্তনের ডাক ও নতুন নেপালের স্বপ্নকে তুলে ধরছে। এই আন্দোলন সফলভাবে একটি স্থিতিশীল ও স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ তৈরি করে তুলতে পারে, তাহলে ভবিষ্যতে নেপাল পর্যটন শিল্পে আরও উন্নত হতে পারে। এই বিপ্লব কিন্তু একটা নতুন দিশা দেবে, যাতে নেপালের পর্যটন আরও সমৃদ্ধ ও বিশ্বমানের হতে পারে। তাই পুজোর সময় যাদের টিকিট কাটা রয়েছে নেপাল ট্রিপের জন্য, তাদের হয়তো সাময়িক কিছু সমস্যা হলেও হতে পারে, কিন্তু বেড়ানোটা বন্ধ হবে না, কারণ পর্যটক নির্ভর হচ্ছে নেপাল। সেই কারণে পর্যটকদের খুব বেশি কিছু অসুবিধা তারা সৃষ্টি করবে না। পর্যটকরা কিন্তু এই শান্তিপূর্ণ দেশে শান্তিপূর্ণভাবেই সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন। আর পুজোর এখনও কিছুদিন দেরি আছে, মানে পুজোর ছুটির। তো এই কটা দিনের মধ্যে নিশ্চয়ই এই দেশ আবার তার জায়গায় ফিরে আসবে এবং সব কিছুই শান্তিপূর্ণ হয়ে যাবে। তার মধ্যে পর্যটন শিল্প কিন্তু ঠিকঠাকই চলবে এবং যারা ভ্রমণার্থী তারা নিশ্চিন্তেই বেড়াতে পারবেন। তাই তড়িঘড়ি হঠাৎ করে খুব ভয় পেয়ে গিয়ে সন্ত্রস্ত হয়ে গিয়ে ট্রিপ ক্যান্সেল না করাটাই উচিত, এবং যে জায়গাগুলো বুকিং করা হয়েছে সেই জায়গাগুলো সব কিছু পরপর ক্যান্সেল না করে একটু ধৈর্য ধরে দেখা উচিত। একটু ধৈর্য সহকারে দেখলে কিন্তু এইগুলো ঝামেলা এইসব থাকবেই। যে কোনো দেশেই যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় এরকম ঝামেলা যখন তখন হতে পারে। তো সেই ঝামেলাগুলো সাময়িক, তো সেটাকে মাথায় রেখে একটু সাবধানে বেড়ানো যায়।